নমস্কার বাঙালি বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদেরকে আমার ইউটিউব চ্যানেল বাজেট ব্যাকপ্যাকারে স্বাগত জানাই। আর আমি আপনাদের হোস্ট রাজ, আপনাদেরকে ঘুরে দেখাবো এই পৃথিবী। তাহলে চলুন শুরু করা যাক। আজকের দিন আমার জন্য একটা বিশেষ দিন বন্ধুরা। আজকের দিনে আমি আমার জীবনের প্রথম ভিডিও শ্যুট করছি। একটা বিশেষ আনন্দ আর একটা অনুভূতি মনের মধ্যে জাগছে। একটা নতুন অধ্যায় শুরু হবে, একটা নতুন কিছু শুরু হবে। বন্ধুরা, কলকাতার প্রায় সমস্ত জায়গায় আপনারা মেট্রোর সাহায্যে পৌঁছাতে পারেন। আজ অনেক দিন পরে কলকাতার রাস্তায় হাঁটছি, খুব ভালো লাগছে। আজকের দিন আমার জন্য অনেক বিশেষ দিন বন্ধুরা, কারণ আজকের দিন আমি আমার জীবনে প্রথম ভিডিও শ্যুট করছি, প্রথম ব্লগ বানাচ্ছি। আর এই ব্লগটা কলকাতা সিটিকে নিয়ে বানাবো। তাই কলকাতা সিটি ব্লগের প্রথম ভিডিওতে আছে বিড়লা প্ল্যানেটোরিয়াম। আমার পিছনে রয়েছে বিড়লা প্ল্যানেটোরিয়াম। তো আসুন আজকে আমি আপনাদেরকে বিড়লা প্ল্যানেটোরিয়াম ঘুরিয়ে দেখাবো। আজ বিড়লা তারামণ্ডলে অনেক লাইন পড়েছে, আমাকে শেষেই দাঁড়াতে হলো। সামনে বিড়লা তারামণ্ডল, আর আমি চিন্তা করি আমার সামনে 250 জন লাইনে দাঁড়িয়ে রয়েছে, অধীর আগ্রহে অপেক্ষা করছে। আর ডান দিকে রয়েছে একটা টিকিট কাউন্টার। ভিতরে ঢুকেই ডান দিক থেকে আপনারা প্রবেশ মূল্য দিয়ে প্রবেশ করতে পারবেন। দরজার সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি, ভিতরটা ছিল কিছুটা অন্ধকার। বিড়লা তারামণ্ডলে শো দেখার পর যদি আপনারা বাইরে আসবেন, তাহলে একটা খুব সুন্দর মিউজিয়াম রয়েছে, যেখানে অনেক ছবি, অনেক স্থাপত্য ভাস্কর্যের কিছু মূর্তি সেখানে আছে। আর সেই ছবিগুলো আর এই মূর্তি আর তাদের পুঙ্খানুপুঙ্খভাবে তাদের ব্যাখ্যা করা হয়েছে বিভিন্ন গ্রহ, বিভিন্ন নক্ষত্রের ব্যাপারে। আর আরও রয়েছে 2-3টে আলাদা ঘর। একটা ঘরে যেখানে চাঁদ কিন্তু পৃথিবীর মতো সমান্তরাল নয়, অনেক বড় বড় গর্ত আছে, খুব সুন্দরভাবে দেখানো হয়েছে যে একজন চাঁদে গেলে সে কি দেখতে পাবে, চাঁদের মাটি কেমন। এটা হয়তো আসল না, কিন্তু এভাবে তারা বোঝানোর চেষ্টা করেছে যে চাঁদের মাটিতে কেউ যদি যায় তাহলে কি দেখতে পাবে। এছাড়া রয়েছে অসংখ্য ছবি তারামণ্ডল ব্যাপারে, আমাদের সুমেরু আর কুমেরু থেকে আমরা কিভাবে এই তারামণ্ডল দেখব, বা সেখানকার লোকেদের জীবন কি আবহাওয়া থাকতে পারে, এগুলোর ব্যাপারে আমরা জানতে পারলাম। আকাশমণ্ডলের নীহারিকা আর আকাশগঙ্গা ব্যাপারে, আর তাদের পুঙ্খানুপুঙ্খ আলোচনা সেখানে করা হয়েছে। যদি কোনো গ্রহাণু বা গ্রহপুঞ্জ ধাক্কা লাগে তাহলে একটা গহ্বরের যে সৃষ্টি হয়, আর সেটা কেমন হবে, এভাবে সেটা দেখানো হয়েছে। আর আপনারা যদি এখানে আসেন আরও জানতে পারবেন গ্রহদের থেকে গ্রহদের দূরত্ব। আমরা আদিকাল থেকে সূর্য আর চাঁদ গ্রহদের পুজো করে থাকি, তাদের মূর্তি একটা কল্পনা করে থাকি। এখানে সেইগুলো দেখানো হয়েছে। আমাদের ভারতে অনেক আগে থেকে এই বিজ্ঞানের প্রদীপ চলেছিল, অনেক লক্ষ লক্ষ বছর আগে। কিভাবে একটা বড় গ্রহপুঞ্জ সঙ্গে পৃথিবীর ধাক্কায়
আমাদের পৃথিবীর সৃষ্টি হয় এবং পৃথিবী থেকে চাঁদ কিভাবে আলাদা হয়ে যায়। খুব সুন্দরভাবে 3D সাহায্যে এগুলো দেখানো হয়েছে। মঙ্গলের ব্যাপারে আমরা জানতে পারি, বুধ গ্রহের ব্যাপারে জানতে পারি। এছাড়াও আকাশে আরো অনেক নক্ষত্র বলি, কিন্তু এগুলো কিন্তু জ্বল করে না, কিন্তু এগুলো গ্রহ। তাছাড়া আমরা বিভিন্ন বিজ্ঞানী যারা অনেক বিখ্যাত তাদের ব্যাপারে জানতে পারি। আর হ্যালির ধূমকেতুর ব্যাপারে আমরা তো সবাই পড়েছিলাম ক্লাস 7-এ। এখানে সেই ধূমকেতুকে দেখানো হয়েছে। তাছাড়াও আপনারা যদি এখানে যান তাহলে বিজ্ঞানপ্রেমী ছাত্রছাত্রীদের জন্য অনেক ভালো জায়গা এটা। তারা অনেক ভালো কিছু শিখতে পারবে এই জায়গা থেকে। মেঘনাদ সাহা আমাদের বিজ্ঞানী, তাছাড়া কোপার্নিকাস, গ্যালিলিও গ্যালিলি, আরও অনেক বিজ্ঞানীর স্থাপত্যের মূর্তি সেখানে রয়েছে। আলফা সেন্টাউরি, আমাদের কাছের নক্ষত্র P52, এগুলোর ব্যাপারেও আপনারা জানতে পারবেন। খুব সুন্দর জায়গা এ বিড়লা তারামণ্ডল। আমরা খুব সুন্দর সময় কাটালাম। তাই এরপর আমি চলে গেলাম সেন্ট পল ক্যাথিড্রাল। এটি ঠিক বিড়লা তারামণ্ডলের পাশে। ব্রিটিশ সাম্রাজ্যের একটি খুব সুন্দর স্থাপত্য। এটির কাজ শুরু হয়েছিল 1839 খ্রিস্টাব্দে, শেষ হয় 1847 খ্রিস্টাব্দে। ভিতরে ঢোকার পর একটা সুন্দর দৃশ্য আপনারা দেখতে পাবেন। ডান দিকে আছে টিকিট কাউন্টার। প্রথমে আপনাকে প্রবেশ মূল্য দিয়ে এর ভিতরে প্রবেশ করতে পারবেন। তবে এটির ভিতরে প্রবেশ করার পর আমরা ছবি নিতে পারিনি, কারণ ছবি নেওয়া বারণ ছিল। এটি এশিয়ার প্রথম অ্যাংলিকান চার্চ আর ভারতের প্রথম অ্যাপোস্টপল চার্চ। এই গির্জার পিছনে একটা সুন্দর বাগান রয়েছে, একটা সুন্দর জায়গা রয়েছে যেখানে আপনারা বসে কিছুক্ষণ সময়ও কাটাতে পারেন। ভিতরে অনেক কিছু ইতিহাস রয়েছে যা আপনারা জানতে পারবেন। বিড়লা তারামণ্ডল আর সেন্ট পলস ক্যাথিড্রালের ঠিক পাশেই আছে ভিক্টোরিয়া মেমোরিয়াল। এখন আমি এসেছি ভিক্টোরিয়া মেমোরিয়ালে। আমার সামনে ভিক্টোরিয়া মেমোরিয়াল রয়েছে, আমি আপনাদেরকে দেখাবো। এই সেই ভিক্টোরিয়া মেমোরিয়াল। তবে আপনারা বলবেন যে ভিক্টোরিয়া মেমোরিয়াল, হ্যাঁ ভিক্টোরিয়া মেমোরিয়াল জল ভাতের মতন। হ্যাঁ জানি, কিন্তু বিশ্বাস করুন কলকাতা মেন অ্যাট্রাকশন হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল। যদি আপনারা 5 মেন অ্যাট্রাকশন দেখেন, টপ 5 কলকাতার মধ্যে, তাহলে ভিক্টোরিয়া মেমোরিয়ালও তার মধ্যে আছে। তাই আমরা ভিক্টোরিয়া মেমোরিয়ালে আসলাম। চলুন আসুন ঘুরে দেখা যাক। ভিক্টোরিয়া মেমোরিয়াল প্রবেশ করতে হলে দুটো প্রবেশদ্বারে তার প্রবেশ মূল্য দিয়ে আপনারা ভিতরে প্রবেশ করতে পারেন। ভিতরে প্রবেশ করার পর যে জিনিস আপনার মন ছুঁয়ে নেবে সেটা হলো এখানে প্রকৃতি, খুব সুন্দর বাগান আর খুব সুন্দর ফুলের গাছগুলো, যা আপনার মনকে আকর্ষণ করবে। ভিতরের সৌন্দর্য আকর্ষণীয়, এই জন্য অনেক পর্যটকেরা প্রত্যেক বছর প্রত্যেক সময় এই ভিক্টোরিয়া মেমোরিয়ালে এসে ভিড় করেন। ভিক্টোরিয়া মেমোরিয়ালের ঠিক পাশেই একটা সুন্দর জলাশয় আছে, যার পাশে বসলে একটা হাওয়া যা আপনার হৃদয়কে স্পর্শ করবে। কিছু নিষেধাজ্ঞাও আছে, যেমন মাদকদ্রব্য বা ধূমপান করা যাবে না, কোনো অস্ত্র নিয়ে ভিতরে ঢুকতে পারবেন না, এইগুলোকে খেয়াল রাখতে হবে।
আমি যখন ভিতরে প্রবেশ করলাম, আমার মতন অনেক পর্যটকেরা আছে যারা তাদের পানীয় বোতল সাথে নিয়ে গেছে, কিন্তু প্রবেশের আগে পানীয় বোতল রেখে দিতে হয়। প্রবেশদ্বারে কিছু নিরাপত্তা রক্ষীরা আছে, তারা আপনার প্রবেশের টিকিটটা দেখে তারপরে আপনাকে প্রবেশ করতে দেবে। ভিতরে প্রবেশ করার পর আপনারা প্রথম কক্ষে আসবেন, আর প্রথম কক্ষে কিছু ছবি রয়েছে, আর এই ছবিগুলো আপনারা দেখতে পারেন, কিন্তু হাত দেওয়ার অনুমতি এখানে নেই, এটা নিষিদ্ধ। তাছাড়া কিছু মূর্তি রয়েছে সেখানে, যেমন মেরির মূর্তি, এগুলো শ্বেত পাথরের। কিছু স্তম্ভ রয়েছে। লর্ড ক্যানিং ব্রিটিশ সাম্রাজ্যের জনপ্রিয় একজন ইংরেজ শাসক বা জেনারেল ছিলেন। তাছাড়াও স্থাপত্যের কিছু আরও নিদর্শন সেখানে রয়েছে। ভিক্টোরিয়ার মিউজিয়ামের ভিতরে বেশ কয়েকটি কক্ষ রয়েছে। এটা প্রথম কক্ষে, আর এখানে কিছু স্থাপত্য আর ভাস্কর্যের নিদর্শনও আছে। আরও আপনারা যদি একটু এই ঘরটাকে ঘুরে দেখবেন, আরও কিছু স্তম্ভ, ইংরেজ শাসক বা জেনারেলের কিছু বাঙালি জন যারা জনপ্রিয় ছিলেন, ইতিহাসের পাতায় যাদের নাম আমরা পড়ি, কিছু পুরনো মুদ্রা সেখানে দেখতে পাবেন। এই ছবিগুলো বলছে আদিকালে বা পুরনো সময় কলকাতা কেমন ছিল। 3টে গ্রাম, সুতানুটি, গোবিন্দপুর আর কলকাতা নিয়ে কিভাবে তার সৃষ্টি হয়েছে। ভিক্টোরিয়া প্রথম সময় কেমন ছিল, ভিক্টোরিয়াকে বানানোর আগে সেই জমি বা কেমন ছিল, এগুলো সব আপনারা খুব বিশদভাবে জানতে পারবেন। রয়েছে জর্জ ফাইভের স্থাপত্যের একটা শ্বেত পাথরের মূর্তি। এই জর্জ ফাইভের মূর্তি আপনারা দেখতে পাবেন রৌপ্য মুদ্রাতেও ইংরেজ সময়। তাছাড়া আপনারা যদি ওই কক্ষের আশেপাশে দেখেন, শ্বেত পাথরের খুব সুন্দর কাজ সেখানে করা আছে। আমি একটা কক্ষর পরে পাশের আর একটা কক্ষের ভিতরে প্রবেশ করলাম। আর ভিক্টোরিয়া খুবই জনপ্রিয়, অনেক পর্যটকরা এখানে আসে। এটা একটা হেরিটেজ সাইট, আর এখানে অনেক পর্যটকেরই ভিড় প্রায় প্রতিদিন দেখা যায়। রয়েছে পুরনো একটা পোশাক, রয়েছে অনেক ছবি, আর এই ছবিগুলো তোলা ছবি নয়, এইগুলো আঁকা ছবি। সেই সময় চিত্রকলার একটা সুন্দর নিদর্শন এই ছবিগুলোর মাধ্যমে আমরা দেখতে পারি। যখন ইংরেজরা যুদ্ধে যেত, তাদের কুচকাওয়াজ কেমন ছিল, প্রতিটি বিষয় বেশ বিশদভাবে এই লেখকগুলোর উপরে রয়েছে। এগুলো আপনারা পড়ে নিতে পারেন। ভারতীয়রা সেই সময় ব্রিটিশদের অধীনত্বে কাজ করত। আর এটা হচ্ছে ফোর্ট উইলিয়াম দুর্গ, আর এর পাশের সমাবেশ। একটা পুরানো পিয়ানো ছিল, আদিকালের সেই পুরানো পিয়ানো। আমি আমার জীবনে প্রথমবার পিয়ানো দেখছি। আর এইটা একটা জাহাজ, যে জাহাজে করে ব্রিটিশরা পাড়ি দিত নিজের দেশ থেকে অন্য দেশে বাণিজ্যের জন্য। সেই সময় কলকাতাতে হাতি চড়া একটা খুব ভালো প্যাশন ছিল। যারা মধ্যবিত্ত থেকে ওপরে বাবু সম্প্রদায়ের লোকেরা, তারা হাতি চড়তে পছন্দ করত। এটা ভিক্টোরিয়ার একটা প্রোটোটাইপ সেখানে রয়েছে। যখন ভিক্টোরিয়া বানানো হয়েছিল, তারপরে এই প্রোটোটাইপটা এখানে রয়েছে। চলে গেলাম আমি আরো একটা কক্ষে, আর প্রত্যেকটা কক্ষে একটা শ্বেত পাথরের মূর্তি আছে, আর পর্যটকেরা এখানে ছবি নিতে পারে, তারা ভিডিও নিতে পারে।
আর আপনারা যখন দেখছেন এই ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভিতরে যে শ্বেত পাথরের যে কারুকার্য, যে ভাস্কর্য, ইংরেজ সময় খুবই সুন্দর, একটা অপূর্ব নিদর্শন। সেই কক্ষ থেকে আমরা পাশের আরো একটা কক্ষ গেলাম। 4টে কক্ষ ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভিতরে আছে, ওপরেও কিছু কক্ষ আছে, সেইগুলোতে যেতে পারিনি আমরা। যদি দেখবেন 360 ডিগ্রিতে ভিক্টোরিয়ার ওপর দিকটা খুব সুন্দর। এটা একটা স্থাপত্যের নিদর্শন, খুব সুন্দরভাবে বানানো হয়েছে। 100 বছর আগে আর 100 বছরের পরেও এই নিদর্শন সুন্দরভাবে রাখা আছে। আর এখানে কিছু ঢাল তলোয়ার আমাদের অনেকের বাড়িতেই আছে, কারণ অনেকের বাড়িতে এইগুলো নিদর্শন আছে, কিন্তু সেখানেও আছে। আর আমরাও দেখতে পারি যে এই সময়, ব্রিটিশ সময় তো বন্দুকের চল ছিলই, কিন্তু ব্রিটিশদের আরো যারা পেয়াদা ছিল বা আরো যারা কর্মচারীবৃন্দ ভারতীয়রা ছিল বা জমিদারদের যে লাঠিয়ালরা ছিল, তারা এই রকম তলোয়ারি বা ঢাল নিয়ে লড়াই করত। এটা একটা ছোট কামান বা ক্যানন বলতে পারেন। এটা নিয়ে ব্রিটিশরা যুদ্ধ করত। আমরা জানি ইতিহাস পড়ে যে সর্বপ্রথম এই কামান বাবর নিয়ে এসেছিল ভারতে। লর্ড ক্যানিংয়েরও মূর্তি আমরা দেখলাম। আর এটা একটু প্রথম কামানের তুলনায় একটু বড় ধরনের কামান আছে। আর এইগুলো দেখার জন্য পর্যটকদের ভিড় অনেক, তবে এইগুলোকে বিশেষভাবে সংরক্ষিত করে রাখা হয়েছে। এটা পশ্চিমবঙ্গ তথা কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল একটা খুব বিশেষ সংগ্রহশালা। আর এখানে অনেক রকমের তরবারি বা ছুরি জাতীয় জিনিস আমরা দেখতে পাচ্ছি, যেটা পুরাতন কালে ব্যবহার করা হতো। অনেক রাজারা এই তলোয়ারি ব্যবহার করত। কিছু মহর্ষিদের ছবি, যেমন বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বাল গঙ্গাধর তিলক, তাদের লেখনীতে অনেক কিছু ফুটিয়ে তুলেছেন। রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, এমন অনেক মহর্ষিদের ছবি সেখানে আছে। আর বন্ধুরা, এটা এখন যেটা দেখলেন, এটা একটা কম্পাস যন্ত্র ছিল। আর আমাদের স্বদেশপ্রেমী যারা ছিলেন, যেমন নেতাজি সুভাষচন্দ্র বসু, শহীদ ক্ষুদিরাম, সৈয়দ আলী, এরা সবাই, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, মহাত্মা গান্ধী, বাল গঙ্গাধর। ভিক্টোরিয়া মেমোরিয়ালের এই সিঁড়ি দিয়ে ওপরেও মিউজিয়ামের কিছু নিদর্শন আছে, কিন্তু আমার সেখানে যাওয়ার বিশেষ সময় হয়ে উঠল না। আপনাদেরকে জানিয়ে রাখব, ভিক্টোরিয়া মেমোরিয়াল হল কলকাতার একটি বিখ্যাত শ্বেত পাথরের স্মৃতিসৌধ, যা ব্রিটিশ শাসনের অধীনে থাকা রানী ভিক্টোরিয়ার স্মরণে নির্মিত হয়েছিল। এটি 1906 থেকে 1921 সালের মধ্যে লর্ড কার্জনের পরিকল্পনায় নির্মিত হয়। বর্তমানে এটি একটি জাদুঘর ও ভারতের অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র। ভিক্টোরিয়ার ভিতরে 64 একরের একটি বড় বাগান রয়েছে। এই বাগানটা ভিক্টোরিয়ার মধ্যে একটা অনবদ্য সৌন্দর্য এনে দেয়। অনেক কাপলরা তাদের নিরিবিলি সময় সেখানে খুঁজে নেয়। ভিক্টোরিয়া মেমোরিয়াল থেকে 15 মিনিট হাঁটার পর আমি চলে আসলাম ইন্ডিয়ান মিউজিয়ামে। তো বন্ধুরা, এখন আমরা এসেছি ইন্ডিয়ান মিউজিয়ামে। আর আমার পিছনে দেখতে পাচ্ছ যে একটা ষাঁড় রয়েছে। তো আজকে আপনারা আমার সাথে মিউজিয়াম ঘুরে দেখাবেন।
ভারতীয় মিউজিয়ামে ঢোকার পর থেকে দেখলাম অজস্র মূর্তি। এই মূর্তিগুলো ভারতের আর পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করা হয়েছে। পুরাতন ইতিহাসের স্থাপত্য আর ভাস্কর্যের একটা অদ্ভুত নিদর্শন। নিচে মূর্তিগুলোর ব্যাপারে বিশদে লেখা আছে। আপনারা ঘুরে ঘুরে দেখতে পারেন, পড়তে পারেন আর আরও বিশদভাবে জানতে পারেন, তবে খুবই সময় সাপেক্ষ। তারপরে আমি যে ঘরে ঢুকলাম এটা একটা সরীসৃপের ঘর। এখানে কিছু কুমিরের কঙ্কাল রয়েছে, কিছু আলাদা প্রজাতির অনেক রকম কুমির রয়েছে। বুকে ভর দিয়ে চলে এমন সরীসৃপ যেমন সাপ। এই রকম সাপের প্রায় 100 থেকে 120 ভাগের রকমের সাপ এখানে রয়েছে। সরীসৃপদের মধ্যে যেমন কচ্ছপ, বিভিন্ন রকমের কচ্ছপ রয়েছে। এরপরে যে ঘরে ঢুকলাম এখানে মেরিন জীবন মানে সামুদ্রিক জীবন শুরু। কিছু জীবাশ্ম যাদের অস্তিত্ব আগে ছিল কিন্তু এখন তাদের অস্তিত্ব নেই, আজ সেগুলোর জায়গা হয়েছে ভারতীয় মিউজিয়াম, যা কলকাতাতে আছে। বিভিন্ন প্রজাতির মাছের জীবাশ্ম যেগুলো পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গিয়েছে। হাঙর মাছ কত বড় হতে পারে বা বিশদভাবে তাদের ব্যাপারে লেখা আছে। আরও অনেক সামুদ্রিক মাছ যেগুলোকে আমরা এর আগে কখনো দেখিনি, তার ব্যাপারে বিশদভাবে এখানে লেখা আছে। কিছু পুকুরের মাছ, যে মাছগুলো আমরা খাই। তারপরে একটা ঘর, এটা ভারতীয় বস্ত্রের ঘর, কিন্তু এটা অনেক বড় আর দ্বিতল, তাই সময়ের অভাবের জন্য সেখানে ঘুরতে পারলাম না। তাই আমরা আবার সেই জীবাশ্ম আর মাছ এইগুলোই দেখছি। আর এখানে আমি দেখলাম একটা অনেক বড় কুমির। আমার আন্দাজে এটা 25 থেকে 30 ফুট হবে। আর এই কুমির নকল না, এটা আসল কুমির। বিভিন্নভাবে এটাকে সংগ্রহ করে রাখা হয়েছে ভারতীয় মিউজিয়ামে। আর পাহাড়ি জঙ্গলের জীবন কেমন হতে পারে, এখানের পশুরা পাখিরা কেমন হতে পারে, এইগুলোর ব্যাপারে নিচে বিশদভাবে লেখা আছে আর ছবিও দেওয়া আছে। এগুলো এক অনবদ্য অবয়ব, যেগুলোকে দেখলে মনে হবে আসলের মতো, এমনভাবে সাজানো রয়েছে আর সুরক্ষিতভাবে। ভারতের কি কি প্রজাতির পক্ষী বা পাখি পাওয়া যায় কোন কোন জায়গায় থেকে। আমাদের জাতীয় পাখি ময়ূর, তাছাড়া শকুন, এরা মাংসাশী পাখি। এদের অবয়ব দেখানো হয়েছে আর খুবই বিশদভাবে লেখা হয়েছে তাদের খাদ্য তালিকা, তাদের বয়স সীমা, তারা কি কি করে, তাদের প্রজনন, সব কিছুর ব্যাপারে খুব সুন্দরভাবে লেখা আছে। যদি হাতে যথেষ্ট সময় আছে তাহলে আপনারাও ঘুরে ঘুরে দেখতে পারবেন। শুধু ভারত না, এশিয়ার বিভিন্ন জায়গায় যেসব যাযাবর পাখি বা মাইগ্রেট বার্ড, যেগুলো এশিয়ার এক জায়গা থেকে আরেক জায়গায় বিভিন্ন ঋতুতে উড়ে চলে যায়, সেই পাখিদের ব্যাপারেও বিশদভাবে এখানে জানানো হয়েছে।
তাছাড়া কোনো হ্রদ বা নদীর ধারে ভিজে জায়গায় এখানে পাখি কেমন হয়। ওই ঘর থেকে আমরা বাইরে বেরোনোর পর আরও কিছু মূর্তি, কিছু স্থাপত্য, এইগুলো ভারতের শুধু নয়, পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করা হয়েছে। আর বাইরে খুব সুন্দরভাবে এটা রক্ষা করা হয়েছে কাঁচের গ্লাস দিয়ে, যেন কোনো ব্যক্তি এগুলোতে হাত না দিতে পারে। ইনি জন অ্যান্ডারসন, ভারত মিউজিয়ামের প্রথম সুপারিনটেনডেন্ট। তার মূর্তিও সেখানে রয়েছে। তিনি অনেক স্মরণীয় ব্যক্তি। এছাড়াও এই মূর্তিগুলো আজও একটা নিদর্শন। আমার সব থেকে ভালো লাগলো এই কক্ষটি, যেটা জুওলজিক্যাল কক্ষ। এখানে বিভিন্ন প্রাণী আছে, অবশ্যই কাঁচের ওইদিকে, কিন্তু এই প্রাণীগুলো নকল না, এদের আসল চামড়া আছে। বিভিন্নভাবে এগুলোকে সংরক্ষণ করা হয়েছে, যেন প্রত্যেকজন পর্যটক বা প্রত্যেকজন দর্শনকারী এগুলোকে দেখবে, তারা দেখবে যে এটার ভিতরে কতটা রিয়েলিটি আছে বা কেমন হয় এই পশুরা। এদের জীবাশ্ম এখানে রাখা আছে আর খুব ভালোভাবে সংগ্রহ করা হয়েছে। শুধু বন্য পশু নয়, গবাদি পশু যেমন ছাগল, গরুও আছে। তাছাড়া বিভিন্ন পশু যারা বিলুপ্ত হয়ে গিয়েছে, তাদের হাড়, জীবাশ্ম আছে। এটি একটা 50 ফুটের লম্বা তিমি মাছের কঙ্কাল। আমি তো দেখে অবাক হয়ে গিয়েছি, তিমি মাছ এতটা লম্বা কি করে হতে পারে। আরও বিভিন্ন বন্য পশু যারা জঙ্গলের ভিতরে থাকে, তাদের আসল অবয়ব সেখানে সংরক্ষণ করা হয়েছে। যেমন এই কালো ভাল্লুক, এই ধূসর রঙের ভাল্লুক, এগুলোকে আপনারা যখন দেখবেন তখন আসলের মতো মনে হবে। এগুলো কিন্তু নকল না, এর চামড়া আসল। পার্বত্য এলাকায় যে বড় বিড়ালগুলো থাকে সেগুলো। আরও একটা বড় পশু এখানে রয়েছে, যেটা ম্যামথ, যেটা আজকের পৃথিবী থেকে বিলুপ্ত, যার হাড় সেখানে সংরক্ষণ করা হয়েছে। এছাড়া বিভিন্ন শিম্পাঞ্জি, গরিলা, তাদের অনেক অনেক প্রকারভেদ আছে। কে কে বিশ্বাস করে চার্লস ডারউইন তত্ত্ব, বাঁদর থেকে আস্তে আস্তে মানুষের বিবর্তন ধারা। আপনারা অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন। তাছাড়া এই কক্ষর পরে আরেকটা কক্ষ, যেখানে জঙ্গলের জীবন আছে। জঙ্গলের ভিতরে পশুরা কিভাবে তাদের খাদ্য জোগাড় করে নেয়, তাদের খাদ্য তালিকা কি হতে পারে, এটাই জঙ্গলের পরম্পরায় আছে। একটা মাংসাশী জীব তৃণভোজী জীবকে ভক্ষণ করে, আর এখানে সেগুলো দেখানো হয়েছে। কোন পশু, কোন পাখি, তারা কি খায়, এখানে খুব বিশদভাবে এটার ব্যাখ্যা করা হয়েছে। শুধু তাই নয়, এখানে সরীসৃপ, তাদেরও ব্যাখ্যা করা হয়েছে। যেমন একটা বাঘ কিভাবে মাংসাশী প্রাণী হয়ে তৃণভোজী প্রাণী খাচ্ছে। পাহাড়ি জায়গায় পশুরা কেমন হয়, সেখানে হরিণ, শিয়াল, বাঘ, বড় বিড়াল, যাকে স্নো লেপার্ডও বলা হয়, সেই পশুগুলো সেখানে এমনভাবে দেখানো হয়েছে যেন মনে হবে এটা আমার চোখের সামনে আসল। যারা জীববিদ্যা নিয়ে পড়ছে তাদের অবশ্যই এই মিউজিয়াম খুবই ভালো লাগবে। আর এটা বিভিন্ন সংগ্রহশালা, একটা বড় সংগ্রহশালা জীবাশ্মের, কিন্তু অনেক বড় জায়গা,
অনেক সময়ের অভাবে দেখানো যেতে পারিনি। এটা একটা 5,000 বছর পুরনো একটা গাছের জীবাশ্ম, ভাবা যায়? ভারতীয় মিউজিয়াম থেকে বেরোনোর পরেই আমি যে জায়গায় এসে পড়েছি, এটা কলকাতার একটা জনপ্রিয় বিখ্যাত জায়গা। এটা নিউ মার্কেট। সবাই নিউ মার্কেট আসতে খুবই পছন্দ করে যারা কলকাতায় আসে। আজকের সকাল 9টার সময় আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম, এখন বাজে 5:30। আর বন্ধুরা, একদিনে কলকাতা দেখা সম্ভব না। অবশ্যই আপনাদেরকে হাতে 2 থেকে 3 দিন রাখতে হবে কলকাতার বিভিন্ন পর্যটক স্থানগুলো ঘুরে দেখার জন্য। সেন্ট পল ক্যাথিড্রাল ছাড়া বাকি জায়গাগুলো যদি আপনারা খুব ভালোভাবে ঘুরে দেখতে চান, তাহলে 2 থেকে 3 ঘন্টা সময় আপনার হাতে রাখতে হবে। আর এই জায়গা খুবই বিখ্যাত জায়গা। দেশ বিদেশ থেকে বছরের বিভিন্ন সময় যদি পর্যটকরা আমাদের দেশ ভারতবর্ষে আসে আর তারা যদি কলকাতা নগরীতে আসে, তাহলে নিউ মার্কেট জায়গা আর পার্ক স্ট্রিট জায়গা তারা ঘুরে দেখতে চায়, কারণ খুবই জনপ্রিয় এখানের বাজারঘাট। এখানে বিনোদনের জন্য আপনারা সিনেমা দেখতে পারেন, এখানে অনেক জিনিস কেনাকাটা করতে পারেন, জামা কাপড় থেকে শুরু করে জুতো, খেলনা থেকে শুরু করে ঘরের বিভিন্ন প্রয়োজনের জিনিস। আর কেনাকাটা করতে করতে যদি আপনাদের খিদেও লেগে যায়, তাহলে এই জায়গায় খাবারের অনেক রকম অপশান আছে। আপনারা চাইনিজ, ইন্ডিয়ান, তন্দুর সব রকম খাবার এই জায়গায় পেয়ে যেতে পারেন। তাই যখনই কলকাতার ডাউনটাউনে আসছেন, তখনই অবশ্যই এই নিউ মার্কেট জায়গাটায় আপনারা ভিজিট করবেন। আর স্মরণীয় জিনিস হিসাবে যদি কিছু কিনে নিতে চান, তাহলে এই জায়গায় সেই জিনিস পেয়ে যাবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা, আবার আগামী সময়ে দেখা হবে। আর আমি ভেবেছিলাম একদিনে সব কলকাতা ঘুরে দেখে নেব, কিন্তু এটা সম্ভব না। একদিনে পুরো কলকাতা ঘুরে দেখা সম্ভব না। আবার যাব, হতে পারে অন্য কোনো সময়, অন্য কোনো এপিসোড। আর সাথে থাকবেন আর পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ পৃথিবী ঘুরবো।